মাত্র ৩% মামলায় অপরাধীরা শাস্তি পান, আর ৯৭% বেকসুর খালাস হয়ে যায়। এখন আমাদের যেটা হয়েছে, খাল কাটা হয়েছে, কুমির তো এসেছে, অ্যানাকন্ডাও এসেছে। যারা টুল হিসাবে ব্যবহৃত হয় সেগুলো তদন্তকারী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। সেক্স ওয়ার্কার নিষিদ্ধ, এই সেক্স ওয়ার্কারকে মারতে হবে, এটা করতে হবে। সেই একই জায়গাতে আবার কিন্তু এইরকম 50 ঊর্ধ্ব মানুষের যৌন লিপ্সাকে পূর্ণ করার জন্য শিশুদেরকে ভিকটিম হতে হবে। অপরাধ বাড়ার জন্য যে একটা মাচা তৈরি করা হয়েছে, সেই মাচাটা ভাঙার জন্য যে রাষ্ট্রের অ্যাক্টিভ প্রেজেন্ট দরকার বা সোচ্চার হওয়া দরকার, সেইটা কতটা আছে আপনি মনে করছেন? আর রাজনৈতিক সদিচ্ছার কথা বলছেন, এটাতে আজকে বা কালকের ঘটনাটা, এটা দীর্ঘদিনের বিষয়। আমরা বিভিন্ন সময় যারা রাজনীতি করেন বা ক্ষমতায় আসেন, তারা এই দিকে কি যথেষ্ট নজর দেয় বলে আপনার মনে হয়? না, দিলে তো এই অবস্থা হয় না। তবে আইন প্রয়োগকারী এবং আইন রচনাকারীর চেয়েও কিন্তু এদের সঙ্গে সমাজেরও একটা দায়িত্ব আছে। আমাদের সমাজে তো শুধু আইনের উপর ভিত্তি করে না, কতগুলো সামাজিক মূল্যবোধ, কতগুলো নীতি, নৈতিকতা, আদর্শ। এই যে আমাদের অনেকগুলো নারী নির্যাতন বিরোধী আইন আছে, শিশু নির্যাতন বিরোধী আইন আছে। একটা হচ্ছে আইনটা প্রয়োগ করা হয়, শাস্তির মাত্রা যত বাড়ানো হয় বিচার তত কমে যায়, বিচারের সংখ্যা, শাস্তি পাওয়ার সংখ্যা, অপরাধীর শাস্তি পাওয়ার সংখ্যা। প্রথমত একটা গবেষণায় এসেছিল যে মাত্র 3% মামলায় অপরাধীরা শাস্তি পান, আর 97% বেকসুর খালাস হয়ে যায়। কিভাবে হয়? এই যে আইনের ফাঁকফোকর, এবং আইন আমাদের এখানে ন্যায় বিচার পাওয়াটা খুবই দুঃসাধ্য। এক হচ্ছে অর্থের কারণে, সামাজিক প্রতিপত্তি ইত্যাদির কারণে, এবং এক্ষেত্রে বড় একটা যারা টুল হিসাবে ব্যবহৃত হয় সেগুলো তদন্তকারী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা। তাদেরকে নানাভাবে প্রভাবিত করা হয়। 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের সময় এক ধরনের প্রভাব বিস্তার করেছিল, রাজনৈতিক। পরবর্তীকালে আওয়ামী লীগ চলে যাওয়ার পর আরেকটি প্রভাব সৃষ্টিকারী জনমণ্ডলী কিন্তু এসেছে, যারা বলছে যে তারা যেটা বলবে এটাই আইন। যখন সমাজে এই ঘটনা ঘটে, এবং আপনি দেখেছেন যে এই নারী নিগ্রহের বাইরেও অনেকগুলো মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে, যেমন বাড়ি দখল, কারো অফিস দখল, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল, এবং সেক্ষেত্রে সরকার প্রায় নীরব, এবং অনেক ক্ষেত্রে এটা হতে দেওয়ার পর বিবৃতি দেওয়া হয়েছে। আমি মনে করি সার্বিকভাবে আমরা একটা অকার্যকর রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। সেক্ষেত্রে নারীর নিরাপত্তা দেয়া খুবই কঠিন। হ্যাঁ, তারপরও যে একেবারে আশার কিছু নেই তা না, তারপরও আশার সঞ্চার হয় এ কারণে, এই যে অন্য ঘটনায় যাই ঘটুক, মাগুরার ঘটনার পর, এই শিশুটি ধর্ষণ হওয়ার পর সারা দেশে কিন্তু এর প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে, মানুষের মধ্যে এক ধরনের জাগরণ লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু আমাদের ভরসা করার জায়গা। আর যেটা বলছেন যে আমাদের সমাজটা তো ধীরে ধীরে সামনে এগোনোর কথা, কিন্তু আমরা এগোতে পারিনি। এটা হচ্ছে এক ধরনের সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, আইনানুগভাবে, আইনি সমাজে সেখানে তো একজন যে কেউ আইন হাতে তুলে নিতে সাহস পায় না, কিন্তু আমাদের এখানে আইন হাতে তুলে নেয়। সেটি রাজনৈতিক প্রভাবে, সামাজিক প্রভাবে এবং প্রশাসনিক প্রভাবের কারণে। যে কারণে আপনি ধরেন প্রশাসনিক প্রভাব নাকি প্রশাসনের নির্লিপ্ততা? প্রভাব, নির্লিপ্ততা এবং অসাধুতা, এই তিনটি যখন মিলে যায় তখন আর আইন কার্যকর কাজ করে না। জি, আপনার কাছে আবার আসবো। টনি মাইকেল, যে জিনিসটা আপনি বলা শুরু করেছিলেন, ওই বিষয়টা আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো, আমরা এই রিসেন্ট ঘটনাগুলো যদি দেখি, সেটা আপনি দেখবেন যে মব ভায়োলেন্স বলেন বা নারীর প্রতি যে নীতি পুলিশিং বলেন, এক শ্রেণীর মানুষ যাদের একটা রিলিজিয়াস আইডেন্টিটি আছে, সেটা একটা দিক। কিন্তু সমাজ যে একটা প্রসঙ্গ তুলেছে যে আমরা নারীকে আসলে কীভাবে উপস্থাপন করছি আমাদের টেলিভিশনে, সিনেমায় অথবা বিজ্ঞাপনে, সেটা কি কোনো ফ্যাক্টর হয়ে কাজ করছে? অবশ্যই। মব নিয়ে ছোট্ট করে একটু তার আগে বলে নিই আর কি। সেটা হচ্ছে যে আমরা ওই যে ছোটোবেলায় একটা বাগধারা প্রবাদ প্রবচন পড়তাম না, যে খাল কেটে কুমির আনা। তো এখন আমাদের যেটা হয়েছে, খাল কাটা হয়েছে, কুমির তো এসেছে, অ্যানাকন্ডাও এসেছে।
এখন আমরা যখন প্রথমে খাল কেটেছি ভাবলাম যে এখানে এটা হবে। দেখেন আমাদের গত 7 মাসের, আমি মব নিয়ে একটু ছোট করে এই কারণে বলছি যে আমরা দেখলাম যে ছাত্ররা পরীক্ষা দেবে না, মব হচ্ছে। আমরা দেখলাম অটো পাস, মব। সো আমরা এই যে রাষ্ট্রের যে মুখ বন্ধ থাকা বা নির্লিপ্ততা, এই নির্লিপ্ততাটা কিন্তু আসলে শুরু হয়েছে এক জায়গা থেকে, বা তাদের কাছে সারেন্ডার করে একভাবে, হ্যাঁ, সারেন্ডার করে দেওয়া। সো এখন আমরা কিন্তু ওই ছাত্রদেরকে এটা করতে দিই। এখন আমরা দেখতেছি আরো অনেক ধরনের জনতা, অনেক নাম দেওয়া হচ্ছে না, তৌহিদি জনতা, এই জনতা, বিভিন্ন প্যাটার্ন। অ্যানাকন্ডা কিন্তু প্রথমে কিন্তু পানি এসেছে, মাছ এসেছে, তারপর কুমির, এখন আমরা যেটা আসতেছে কন্ট্রোলের বাইরে। কারণ আমরা জানি না যে কে কোন পার্সপেক্টিভ, কোন কোন ন্যারেটিভ কে কোথায় ব্যবহার করবে, রাইট? এবং এটাও ঠিক যে আমরা কিন্তু, এটা সত্যি যে আইনের প্রয়োগ যদি না থাকে ক্রাইম বাড়বে, কিন্তু তার মানে এই যে ভায়োলেন্স, এটা কিন্তু আবার নতুন নয়। বরং আমি বলবো যেটা, সেটা হচ্ছে যখন কানুন আইনের প্রয়োগ খুব শক্তিশালী থাকে তখন ভায়োলেন্সটাকে কন্ট্রোলের মধ্যে রাখার একটা টেন্ডেন্সি থাকে, মানুষের একটা ভীতি থাকে। যে প্রশ্ন আপনি করেছেন, নাও এখন কোশ্চেন হচ্ছে যে এই আচরণ, দেখুন আমি আবারও 8 বছরের মাগুরার এই মেয়েটির এই ঘটনাটাকে যদি রেফার করি, তাহলে আপনি দেখেন যে ছেলে তার বাবাকে তুলে দিচ্ছে তার স্ত্রীর ছোট বোনকে রেপ করার জন্য, যার বয়স 8 বছর। আপনি এই দৃশ্যপটটাকে সিনেম্যাটিক ওয়েতে কল্পনা করেন, এই দৃশ্য। তাহলে এই যে সোসাইটি, এই সোসাইটি, আমি যদি বলি সোসাইটি বলতে শুধু শহরকে সোসাইটি ইংরেজি শব্দ বলে বুঝলে কিন্তু হবে না। আপনি আমার গ্রামীণ সমাজের ভেতরের আকরে যদি প্রবেশ করেন, তাহলে মনস্তাত্ত্বিক জগতে যদি প্রবেশ করেন, এই একই দেশে, এই একই সমাজ ব্যবস্থায়, এই একটু আগে আমরা সেক্স ওয়ার্কারের কথা বলেছি, এই সেক্স ওয়ার্কার নিষিদ্ধ, এই সেক্স ওয়ার্কারকে মারতে হবে, এটা করতে হবে, সেই একই জায়গাতে আবার কিন্তু এইরকম 50 ঊর্ধ্ব মানুষের যৌন লিপ্সাকে পূর্ণ করার জন্য শিশুদেরকে ভিকটিম হতে হবে, তরুণ কিশোরীদেরকে ভিকটিম হতে হবে। এবং এটা আমরা আজকে থেকে দেখছি না, এটা চিরায়তভাবে চলে আসছে। এখন প্রশ্ন হচ্ছে, সত্যি সত্যি যদি আমরা একটা সচেতন, সেন্সিটিভ সিভিল সোসাইটির মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে আপনি যেটা বলেছেন যে আমরা কি আসলে নারীর প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির সেই ন্যারেটিভটাকে আমি ডেভেলপ করতে পারছি? আমি যদি আমার যোগাযোগের জায়গা থেকে চিন্তা করি যে একটা কালচার, রাইট, তাহলে একটা কালচারাল জায়গা থেকে আমি যদি এটাকে দেখার চেষ্টা করি, আমার সিনেমায় আমি নারীকে কিভাবে উপস্থাপন করেছি, আমার সিনেমায় আমি নায়ককে কিভাবে উপস্থাপন করেছি, আমার নায়ক হবে দুষ্কৃতিকারী, মাস্তান, আমার নায়ক নিজে করবে ভায়োলেন্স, এবং সেই ভায়োলেন্স থেকে হবে প্রেম, হ্যাঁ, নায়িকার সাথে। কাজেই আমাদের দেশে আমরা আজকে স্বাধীনতার 53-54 বছর পেরিয়ে গেছে, আমরা কিন্তু আমাদের কন্টেন্টের জায়গায় আমরা কখনোই আমরা ওইভাবে ভাবিনি। কেন আমরা ভুলে গেছি যে কেন সিনেমার জন্য বোর্ড আছে, সেন্সর বোর্ড আসলে কি দেখার কথা, কি দেখে? সে দেখে যে রাষ্ট্র গঠনে বা কালচারাল ডাইমেনশন তৈরি করাতে আমার এই কন্টেন্ট কি প্রভাব রাখবে। খেয়াল করে দেখবেন যে আমাদের বিজ্ঞাপনে আমরা নারীকে কিভাবে ব্যবহার করি। হুমায়ুন আজাদের একটা প্রবাদ প্রবচন আছে, সেটা হচ্ছে যে বিজ্ঞাপনের পরে ক্রেতা আসলে পণ্যকে কিনে ব্যবহার করার চেয়ে পণ্যকে কিনে ব্যবহার করতে বেশি আগ্রহ বোধ করে। এমনভাবে আমরা আসলে আমাদের প্রোডাক্টকে লঞ্চ করি। কাজেই এই জায়গাগুলোকে যে আমাদের মনস্তাত্ত্বিক জগতে একটা শেপ তৈরি করে, এটা আমরা আসলে ধরতে পারি না। আমরা ভুলে যাই যে আমাদের কন্টেন্ট যেটা বারংবার আমার চোখের সামনে আসছে, সোশ্যাল মিডিয়াতে বারবার আমার চোখের সামনে আসছে, সেটা আমাকে ন্যারেটিভ তৈরি করতে সাহায্য করে। পাশাপাশি রয়েছে আরেকটা স্ট্রং, ওটাকে উস্কে দিয়ে, সেটা হচ্ছে আমরা যেই অনলাইনে, আমরা ইউটিউবে, ফেসবুকে আমরা যেই রিলিজিয়াস ন্যারেটিভগুলো দেখতে পাই, যেটা ওই নারীকে পণ্য হিসেবে দেখার জন্য আরেকটা বড় এমফেসিস। এখন প্রশ্ন হচ্ছে, এই সবগুলো আমরা এক্সিস্ট করে দিচ্ছি, পণ্যকে ব্যবহার করার জায়গাটা আমার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের একটা চাপ, সেটাকে আমি খুব হাস্যোজ্জ্বল দৃষ্টিতে মেনে নেওয়ার চেষ্টা করি। আর সন্ধ্যা রাতের ওয়াজ এবং সন্ধ্যা রাতের যে রিলিজিয়াস কন্টেন্ট, সেটার কাউন্টারে তো কোনো কন্টেন্ট নেই, সেটার কাউন্টারে তো কোনো ন্যারেটিভ নেই। আমি যদি বলি যে আজকে যারা মব করছে, আমাদের দেশে পজিটিভ মব যারা করার কথা, মানে ধরেন এই মবের কাউন্টার আর একটা মব কেউ গিয়ে দাঁড়াবে, রাইট? একটা মেয়ে তার ওড়না ঠিক মতো দিতে পারছে না বলে যদি মব হয়ে যায়, একটা মেয়ে সিগারেট খাচ্ছে বলে যদি মব হয়ে যায়, তাহলে একজন ধর্ষক তার বিচার নিশ্চিত করার জন্য কি মব হয়েছে? কাজেই মব কিন্তু পারপাসিভ এবং বায়াসড, খেয়াল করে দেখেন, এবং বায়াস টু ক্রিটিক্যালি আমার সংস্কৃতিকে, আমার কালচারকে, যেটা তৈরি করতে শুধু উন্নয়ন কর্মী হিসেবে নয়, এই রাষ্ট্রেরই অনেক বছর লেগেছে।
আজকে আমরা যদি আমাদের গার্মেন্টস কর্মী, আমরা কি ধরতে পারছি যে এটার অর্থনৈতিক প্রভাব কোন দিকে যাবে ভবিষ্যতে? না, কাজে আপনি যেটা বলেছেন যে আচরণ পরিবর্তন বা সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করার পেছনে আমরা কেউ কারো দায় এড়াতে পারি না, মিডিয়া কোনোভাবে তার দায় এড়াতে পারে না। আমাদের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা যে বিপণন প্রক্রিয়াকে চালু করেছি সেটা কোনোভাবে তার দায় এড়াতে পারে না। শুধু এককভাবে একটা গোষ্ঠীকে পয়েন্ট আউট করার কোনো সুযোগই নেই। যে আপনার যে সময়